শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা। আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশনের। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। বাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা। ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছি। দ্বিতীয় দিনে নির্বাচন ভবনে 6 রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ, সবার সহযোগিতা চাইলেন সিইসি। বিকেলে আরও 6 দলের সাথে বৈঠক। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। আর্থিক খাতের অবস্থা আগের চেয়ে ভালো। ডিআরইউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন যমুনা টিভির আলমগীর হোসেন। এখন অপেক্ষার হিসাব ঘণ্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার। শুরু থেকেই শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী। এখন তাকে সবাই চেনেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি, তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আশুলিয়ায় আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি, ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, নিজেকে বাঁচাতে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন মামুন। আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য, নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে 164টা করেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য। যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, রায়ে ন্যায় বিচার পাবে 2 পক্ষই। এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। সকালে এক ব্রিফিংয়ে কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, সাজা ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল
ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা নিয়ে ট্রাইব্যুনালে এখন সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আগামীকালকে ঘোষণা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়, এবং এই রায় ঘিরে এখন নানা হিসেব নিকেশ চলছে যে তাদের কি সাজা হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই যে মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডেরও বিধান রয়েছে। তবে আজকে প্রসিকিউশন থেকে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এর আগে নারী যাদের রয়েছে, যাদের ফাঁসির দণ্ড হয়েছে, যদিও কার্যকর হয়নি, সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন কিনা। তখন তিনি আসলে সাফ জানিয়ে দিয়েছেন যে নারী হিসেবে তিনি কোনো অনুকম্পা পাবেন না এবং তার যে অপরাধ সে অপরাধের শাস্তি তিনি পাবেন। পাশাপাশি এই দিনটি ঘিরে বলা হচ্ছে যে আগামীকাল রায় ঘোষণাটি বিটিভি এবং রয়টার্স থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও সম্প্রচার করা হবে এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে 10টি স্থানে বড় পর্দাও এই রায়ে যে ঘোষণা সেটি দেখানো হবে। তবে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে আগামীকালকে তারা এর আগেও আবেদন করেছিলেন যে শেখ হাসিনা সহ যে আসামি রয়েছে তাদের যে সম্পত্তি রয়েছে, স্থায়ী অস্থায়ী সম্পত্তি, সেটি বাজেয়াপ্ত করে যারা জুলাই শহীদ পরিবার রয়েছে বা আহত যাদের পরিবার রয়েছে তাদের যাতে দেওয়া হয় এই বিষয়ে তারা আবেদন করেছেন। এবং কালকে যদি তাদের বিরুদ্ধে যে সাজা ঘোষণা হয় এরপরে তারা ইন্টারপোলের মাধ্যমে আবারও সাজা পরোয়ানা পাঠাবেন এবং এর আগে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সেটিও তারা পাঠাবে, যেহেতু তিনি এখনও পলাতক রয়েছেন এবং পলাতক থাকা অবস্থায় যদি সেই সাজা ঘোষণা হয় সেটি তারা আপিল করতে পারেন না, কারণ এই সাজা ঘোষণার 1 মাসের মধ্যে তাদেরকে আপিল করতে হয়। যদিও তারা আসলে এই আত্মসমর্পণ করে তারপরে তারা আপিল করতে পারবেন, এই কথাও জানিয়েছেন প্রসিকিউশন থেকে। তবে এই দিনটি ঘিরে নানা আলোচনা চলছে যে আগামীকালকে যেহেতু রায় ঘোষণা হবে সেখানে বলা হচ্ছে যে 1400 জনকে হত্যায় বিশেষ করে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে। এই অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এর আগেও কয়েকবার বলা হচ্ছিল, এবং যেহেতু এই যে যুক্তিতর্ক সেখানে তারা 5টি সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছেন। তবে আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আগামীকালকে তাদের বিরুদ্ধে কী ধরনের সাজা আসে। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কেমন দেখছেন রাজধানীর সার্বিক পরিস্থিতি আর নিরাপত্তা বিষয়ে পুলিশ কি বলছে সবশেষ? আসলে আজকে সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি, দেখেছি যে আসলে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচির সপক্ষে কোনো ধরনের কোনো তৎপরতা, পিকেটিং এগুলো কিন্তু চোখে পড়েনি। যদিও সকালে 2-1টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এছাড়া এখন পর্যন্ত রাজধানী স্বাভাবিকই আছে। আমরা যদি একটু দেখাই যে গাড়ির চাপ আছে এবং প্রত্যেকটি পয়েন্টেই যানজট আছে। যে কর্মসূচি ছিল শাটডাউন, সেই কর্মসূচি কিন্তু আমাদের চোখে পড়েনি। মোড়ে মোড়ে পুলিশি তৎপরতা আছে এবং কিছুক্ষণ আগেও পুলিশ সদর দপ্তর থেকে যে কথা বলা হয়েছে যে কালকে রায় ঘিরে নাশকতার চেষ্টা হতে পারে, সেজন্য পুলিশ বাহিনী শুধু ঢাকা নয় সারা দেশেই তৎপর আছে, অ্যালার্ট আছে এবং সে কথাই কিন্তু বলছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে রাজধানীতে বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনা গত 7 নভেম্বর থেকে কিন্তু প্রায় সময় আমরা দেখে আসছিলাম যে বাসে আগুনের ঘটনা, সেটি কিন্তু এখন পর্যন্ত ঘটেনি এবং রাজধানীতে গাড়ির চাপ, মানুষের চাপ সব কিছুই কিন্তু স্বাভাবিক আছে। কর্মব্যস্ত দিনের যে চিত্র সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কালকের যে প্রস্তুতি, যেহেতু কালকে রায় এবং রায় ঘিরে পুলিশ তৎপর থাকবে সে কথা তারা জানিয়েছেন। তবে পুলিশ আশঙ্কা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী যে বক্তব্যটি দিয়েছেন যে বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করবে তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এবং সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সজাগ থাকবে এবং নাশকতাকারীদের গ্রেফতারে তারা তৎপর থাকবে বলে তারা জানিয়েছেন। সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত রাত 2:30টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে শহরের মুক্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায় মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছেন তার। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। গতরাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সহ 4 কর্মকর্তা। রাত 2:15টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাইরে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক 3:30টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শাখাটির সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন, আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 2 জেলার মহাসড়কে বিপুল গাছ কেটে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, মাদারীপুরের গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ভোর 6টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় নির্বিচারে গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় নাশকতাকারীরা। পরে মহাসড়কে ফেলে রাখা গাছ সরালে সকাল 9:30 থেকে যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ভোর 6টার দিকে মহাসড়কে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়ায় নেতাকর্মীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। 1 ঘন্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে মোট 14 জনকে আটক করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় নিয়ে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, হতাশা, বিভ্রান্তি, অনিশ্চয়তার মধ্যেও দেশ এখন নির্বাচনমুখী। তিনি বলেন, এখনো কিছু গোষ্ঠী নানা দাবির নামে ভোট বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তা রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা
বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে এই সহযোগিতা চান সিইসি। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে। দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে? বিকেলের বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন, কি জানতে পারেন, বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, প্রথম পর্বের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ, সেই সংলাপের মধ্যে গণভোট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনী আচরণবিধি, এই বিষয়গুলো আপনার উঠে এসেছে এবং এই বিষয়গুলো নিয়েই আসলে পুরোটা সময় জুড়ে রাজনৈতিক দলগুলো, 6টি রাজনৈতিক দল, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। নির্বাচনী আচরণবিধি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দলগুলোর মধ্যে। তারা অনেকে এই নির্বাচনী আচরণবিধির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বলেছেন যে এই নির্বাচন আচরণবিধি আসলে পালন করার ক্ষেত্রে অনেক কঠিন একটি আচরণবিধি হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সেই আচরণবিধি আসলে পালন করা ঠিক কতটা বাস্তবায়ন কতটা সম্ভব হবে সে বিষয়টি নিয়েও কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন। আবার কম বেশি সবগুলো রাজনৈতিক দলই কিন্তু একটি বিষয় জোর দিয়েছেন, সেটি হচ্ছে যে যখন যে ধরনের চাপই আসুক না কেন, নির্বাচন কমিশন যেন কখনোই নতি স্বীকার না করে এবং কখনোই যেন তাদের যে দৃঢ় অবস্থান এতদিন ধরে তারা ধরে রেখেছেন সেটি থেকে তারা যেন সরে না আসেন। এই বিষয়গুলো ছাড়াও গণভোটের বিষয়টি এসেছে এবং এর আগের কমিশনগুলো আসলে ঠিক কী কী বিতর্কিত কার্যকলাপগুলো করেছিল সে বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান এবং তারা বলেন, ধরে ধরে তারা বলেন যে কোন সময় কি কি কার্যক্রম এর আগের বিতর্কিত কমিশনগুলো করেছিল এবং সেখানে তাদের তরফ থেকে আরেকটি কথা আসে যে বর্তমান যে নির্বাচন কমিশন, এএমএম নাসিরউদ্দিন কমিশন, তারা যেন এসব ভুলের পুনরাবৃত্তি না করে এবং তারা যেন একই ভুল আবার না করে সে বিষয়টির ব্যাপারেও কিন্তু আহ্বান জানানো হয়েছে। যেখানে আপনার বলা হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক দলের প্রতিনিধির তরফ থেকে আমরা এমনটিও জানতে পেরেছি যে বর্তমান নির্বাচন কমিশনকে অতি উৎসাহী হওয়া থেকে বিরত রাখতে হবে। সোহার, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে, যার স্বীকৃতি আইএমএফও দিয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে, মূল্যস্ফীতি 14% থেকে 8% নেমেছে। কিছু না বুঝে অনেকে সমালোচনা করছেন বলে জানান উপদেষ্টা। শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন রিপোর্টিংয়ের 24টি ক্যাটাগরিতে মোট 27 জন রিপোর্টারকে পুরস্কৃত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। ব্যাংক, বিমা ও আর্থিক খাত ক্যাটাগরিতে ডিআরইউর বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন যৌন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। আপনারা সেইভাবে সহযোগিতা করবেন, আমাদের কথা হয়তো তখন বলবেন যে এই ভুল করেছিল আরেকটু করলে হতো, তার জন্য গাইডেন্স পায়। এখনো আপনারা বললে হয়তো বাকিটুকু সময় আছে, আমরা আরেকটু আমাদের কাজগুলোকে আরেকটু সুশৃঙ্খল, আরেকটু জবাবদিহি করতে পারবো।
বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে নথুল্লাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের কোনো বাস। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ফিরে যান, আবার কেউ কেউ ধরেন বিকল্প পথ। এর আগে শনিবার সন্ধ্যায় হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টার। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বাস মালিক গ্রুপ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় বাসগুলো সড়কে চলার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখা হয়েছে। বাস তো চলে না একদমই। এখন আমার বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে আজকে। নতুল্লাবাদ এসে অনেক ভোগান্তি ভুগলাম, এখন আমরা ঢাকাও যেতে পারিনি, এখন কি করব? না, ভোগান্তিতে পড়ছি হলে এখানে আইসা গাড়ি পাচ্ছি না, তারপরে আমরা মানে এখানে থেকে যাবার কোনো উপায় পাচ্ছি না। এখন তো কাটা লেনে ছোট গাড়িতে যাওয়া যাচ্ছে, মানে ভাড়া ডাবল লাগতেছে। ফরিদপুর যাবো দাদা, এখানে এই সকাল 6টা থেকে আসে বই রয়েছে, এখন বন্ধ যাইতে পারতেছি না। আমরা হঠাৎ আইয়ে দেয় এই অবস্থা, এখন আমাকে আজ দিন কাম, আবার ফিরে যাওয়া লাগবে বাড়িতে, এখন কোনো লাইনই দেই না যাওয়ার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বাস চলাচল কি এখন শুরু হয়েছে? সাধারণ যাত্রীরা কিভাবে যাতায়াত করছে? বিকল্প কি উপায় বের করেছেন তারা? সোহার, ভোর থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত আসলে বাস ছাড়ার কোনো লক্ষণ আমরা আসলে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে বাস মালিক গ্রুপের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথেও কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে আসলে কখন নাগাদ এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির স্বাভাবিক হতে পারে। তারা জানিয়েছেন যে প্রায় শতাধিক বাসের গ্লাস ভেঙে ফেলা হয়েছে এবং এই গ্লাসগুলো ঢাকা থেকে আনা হবে এবং এরপরে আসলে গাড়িগুলো মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। এর আগে আসলে তারা এই বাসগুলো পরিচালনা করতে চাচ্ছেন না এবং সকাল থেকে বরিশাল যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখান থেকে আসলে কোনো ধরনের বাস চলাচল না করার কারণে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুট, 2 রুটেরই কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা। তারা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে নথুল্লাবাদ থেকে ঢাকায় যেতে যে খরচ হতো, যে টিকিটের খরচ হতো, তার চেয়ে দ্বিগুণ তাদের দিতে হচ্ছে, আবার কোথাও কোথাও সিটে পাওয়া হচ্ছে না। এবং আমরা ভোর থেকে একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে দক্ষিণ অঞ্চল থেকে অর্থাৎ কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা থেকে যে বাসগুলো বরিশাল নতুল্লাবাদ হয়ে রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করতেছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে যারা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছে তারা সেই বাসগুলো চলাচলে কিছুটা বাধা দিচ্ছেন এবং মালিক সমিতির শ্রমিক ইউনিয়ন নিশ্চিত করেছেন যে যতক্ষণ পর্যন্ত এই বাসগুলো, ক্ষতিগ্রস্ত বাসগুলো সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। সোহার। কাউসার, আপনাকে ধন্যবাদ। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে নিধন হচ্ছে জাটকা, আবার সেই জাটকা প্রকাশ্যে মৎস্যখাট ও বাজারে বিক্রিও হচ্ছে। জাটকা শিকার ও বিক্রির উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না জেলে, আড়তদার ও বাজারের খুচরা মৎস্য ব্যবসায়ীরা। কোনো ভূমিকাও নেই মৎস্য বিভাগের। ইলিশের আশায় ভোলার মেঘনা তেঁতুলিয়ায় ব্যস্ত জেলেরা, তবে জালে উঠে আসছে শত শত জাটকা। ঘাটের আড়তদাররাও প্রকাশ্যে বিক্রি করছেন জাটকা দিয়ে বাজার সয়লাভ, অথচ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিতে জাটকা নিধনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি বিধি অনুযায়ী 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 8 মাসে 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষেধ। তাহলে কিভাবে চলছে জাটকার রমরমা ব্যবসা? বড় মাছ টাছ নাই নদীতে, কম এককাল মাছ একালে নদীতে কম। ওজন দেওয়ানের লগে মনে করেন যে মাছটি না ডিমস আছে, মাছটি জাকি মাছ হয়ে মনে করেন মাছ দেয়। জাটকা ওটা কারেন্ট জলে, গুঁড়ো জলে, আমরা ভাই কারেন্ট জল। আর যে সময় অভিযান চলে এই সময় আমরা গাঙ্গা আইও না। সরকারি মানা করছে, তারপর আমরা পেটে দেয় কম লাগে কিছু, পেটে তো একদিন গাঙ্গা না দিলে পেটে ভাত চলে না। মৎস্য আড়তদার ও বিক্রেতাদের দাবি, বড় ইলিশ তেমন ধরা না পড়ায় বাধ্য হয়ে জাটকা বিক্রি করছেন তারা। জাটকা হোক বড় হোক যাই মোটামুটি মিলিয়ে বেচছে, আমরা স্টাফ চালাইতে হয়, গদি চালাইতে হয়। জেলে যদি কিছু জাটকা মাছ পায় অথবা মাছ মরিয়া গেছে বাধ্যতামূলক আমরা ওই জাটকাটাই বেচছি, আর এমনি জাটকি মাছও কম। কোনো বড় মাছ বলতে নাই, ছোট মাছ তারা কোনো ভাই অন্য কিনা মাছ না, পতাকা দিতে পারি না, বাধ্যত মূল্যে মাছ কিনা ভাইয়া এত রুজু চালাই। ক্রেতারা বলছেন জাটকার দাম বড় ইলিশের চেয়ে অনেকটাই কম, পাশাপাশি বাজারে বড় ইলিশের যোগানও কম।
বাজারে পাইতেছি না, আর আমাদের টাকা পরিমাণে আমরা জাটকা ইলিশটাই কেনার সামর্থ্য আছে আমাদের। এইভাবে যদি চলতে থাকে তাহলে নদীতে আর ইলিশ থাকবে না এবং ভবিষ্যতে আমরা আর বড় ইলিশও খেতে পারবো না। অভিযোগ রয়েছে মৎস্য বিভাগকে ম্যানেজ করেই চলছে ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য কর্মকর্তা। বাজারগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে আমরা এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসব। নির্বিচারে জাটকা নিধনে ইলিশের সংকট দেখা দেওয়ার আশঙ্কায় সচেতন মহল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিসিএস 32 থেকে 37তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহের 8টি সরকারি কলেজের শিক্ষকরা। সকালে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিসিএস এর অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হয়, কিন্তু শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে একজন শিক্ষক 10 থেকে 13 বছর শিক্ষকতা করলেও দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি থেকে বঞ্চিত। কর্মসূচি থেকে ভূতাপেক্ষ পদোন্নতি না হওয়া পর্যন্ত টানা অবস্থান ও কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসপিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অনুষ্ঠানে সেনাপ্রধান আর্মি অর্ডিন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সে সাথে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। 5টি ব্যাংকে সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়ে গেছে, তাই একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্ভাগ্যবশত দেশের সবচেয়ে গতিশীল ইসলামী ব্যাংকও ফোকলা করা হয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে এসব কথা বলেন তিনি। জানান, আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে শুরু করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত করা না গেলে ব্যাংক ব্যবস্থা টেকসই করা কঠিন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা টিকিয়ে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। বিশেষায়িত এই ব্যাংকের পরিচালন, মুনাফা বন্টন সহ অন্যান্য বিষয়ে সবাইকে ধারণা দেওয়ার আহ্বান জানান তারা। শুধু ব্যাংকই নয়, বীমা খাতেও ইসলামী অর্থায়ন ব্যবস্থা শক্ত ভিত্তি তৈরি করেছে। Five banks that are currently under liquidation. দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকে মূলধনের যোগান দেয়া হচ্ছে। আবারও সম্মিলিতভাবে এই ব্যাংকগুলো শক্তিশালী হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারে অবদান রাখছে ব্যাংক খাত। ব্যবস্থাপনায় সর্বোত্তম অনুশীলন এবং নীতি অনুসরণ করতে হবে। 97%, 98%. ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এখন থেকে সাক্ষী সমন জারির পাশাপাশি সাক্ষীকে আদালতে হাজির হতে পাঠানো হবে এসএমএস। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে কোর্ট এমএমএস। সকালে চিনমতি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে এই পদ্ধতির উদ্বোধন করা হয়। দীর্ঘদিন সাক্ষীদের চিঠির মাধ্যমে আদালতে হাজির হওয়ার সমন জারি হতো। এতে সঠিক সময়ে চিঠি না পাওয়ায় যথাসময়ে সাক্ষীরা হাজির হতে পারতেন না। এতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হতো, বাড়ত মামলা জট। প্রাথমিকভাবে 7 জেলায় কোর্ট এসএমএস পদ্ধতির মাধ্যমে সমন জারির উদ্যোগ নিয়েছে সরকার। এই পদ্ধতি সফলভাবে কাজ করলে সারা দেশে সাক্ষী হাজিরে সমন জারির পাশাপাশি কোর্ট এসএমএস পদ্ধতি চালু করবে সরকার। এই প্রকল্পে সরকারকে সহযোগিতা করছে ইইউ ও জার্মান সরকার। রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারা দেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। এর আগে আইন উপদেষ্টার আশ্বাসে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেন বিচারকরা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তা সহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত কলম বিরতি কর্মসূচি স্থগিত করা হয়। চলতি সপ্তাহে টেলিকম খাতের খসড়া গাইডলাইন চূড়ান্ত করতে চায় বিটিআরসি।
এরপরই তা অনুমোদনের জন্য দ্রুত পাঠানো হবে মন্ত্রণালয়। নভেম্বরে নতুন গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা করছে সরকার। তবে এরই মধ্যে খসড়া গাইডলাইনকে দেশীয় বিনিয়োগ বিরোধী বলে অভিহিত করে বিটিআরসির কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদের আশঙ্কা, খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেট সহ বিভিন্ন সেবার জন্য বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। রাজস্ব বৃদ্ধির কৌশল থেকে সরে এসে গাইডলাইনে সেবার মান নিশ্চিত করার পরামর্শ তাদের। ব্যাপক আলোচনা আর সমালোচনা শেষে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025। এরপরই এই পলিসির আলোকে খসড়া গাইডলাইন তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। টেলিকম খাত সংস্কারের আওতায় নতুন টেলিকম পলিসি এবং খসড়া গাইডলাইন নিয়ে এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে এ খাতের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লিখিত প্রতিবেদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার দেশি উদ্যোক্তা। খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি এবং বৈষম্যের অভিযোগ তাদের। বিটিআরসির চেয়ারম্যানের দাবি, সব পক্ষের সাথে আলোচনা করেই নতুন টেলিকম পলিসির আওতায় খসড়া গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এখন যে গাইডলাইনগুলো হবে, এই গাইডলাইনটা হবে হচ্ছে পলিসির ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই হবে, ওর বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। যে পলিসিটা হয়েছে এই পলিসির মধ্যে যত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা অ্যাকোমোডেট করছি। সবার কথা কনসিডার করছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সবার কথা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা এটা কমিটি সবার সাথে কথা বলে তারপর দেখবে যে কোনটা অন্তর্ভুক্ত করা যায়, যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। খসড়া গাইডলাইন অনুযায়ী স্থানীয় ক্ষুদ্র আইএসপিদেরও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ জমা দিতে হবে। বিদেশি অপারেটরের তুলনায় গুনতে হবে দ্বিগুণের বেশি লাইসেন্স ফি। খসড়া গাইডলাইন অনুযায়ী বাড়বে গ্রাহক পর্যায়ে ফিক্সড ইন্টারনেটের খরচ, এমন আশঙ্কা আইএসপিএবি। আর প্রযুক্তিবিদদের অভিযোগ, অতিরিক্ত রাজস্ব আয়ের কৌশল আটা হয়েছে নতুন গাইডলাইনে, যার মাসুল গুনতে হবে তৃণমূল গ্রাহকদের। প্লেয়ার করার কমিউনিটি কমলো বটে, সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাথে বিনিময়ে অ্যাট দ্য কস্ট অফ পিপলস পকেট, তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে। যদি এই রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা দিতে হয়, তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে, খালি শুধু সিম্পলিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া। 15% শেয়ার হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে 2 মোবাইল অপারেটর। আমরা নিজেদের স্বার্থেই কিন্তু আমরা বলবো যে ঠিক আছে, আমি আইপিওতে আসতে চাই বা আমার অন্য শেয়ার হোল্ডার চাই, একটু চাপিয়ে দেওয়া, ইটস ভেরি কনসার্নিং ফরেন ইনভেস্টার। আমরা তো এখন মোবাইল অপারেটর হিসাবে আছি, কিন্তু যে কোনো ফরেন ইনভেস্টার যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তারাও কিন্তু কনসার্ন হবে যে হঠাৎ করে যদি এসব কোনো এরকম যদি চাপিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তারা কি আদৌ বাংলাদেশে আসবে কিনা। সো এটা কিন্তু লং টার্ম একটা এফেক্ট আছে বাংলাদেশের জন্য। মতামত নেওয়া হলেও খসড়া গাইডলাইনে তার প্রতিফলন ঘটেনি এমন অভিযোগ করছেন প্রায় 2 দশক ধরে গড়ে ওঠা এনটিটিএন, আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো স্থানীয় বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। মাদক চক্র এবং প্রশাসনিক দুর্নীতি বিরুদ্ধে তরুণদের ডাকে শুরু হওয়ায় এই আন্দোলনে যোগ দিয়েছে দেশটির সর্বস্তরের মানুষ। প্রেসিডেন্ট প্যালেস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান অবরোধ করেছে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতে মারমুখী অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশ জুড়ে চলছে ধরপাকড় অভিযান। মুহুর্মুহু রাবার বুলেট আর টিয়ার শেলের সামনেও অনড় মেক্সিকোর তরুণেরা। প্রেসিডেন্ট বাসভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় আন্দোলনকারীরা। পুলিশ আর সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জেনজিরা। ইট পাথরের পাশাপাশি পেট্রোল বোমা নিয়েও হামলা করে তারা। দুর্নীতির বিস্তার, মাদক চক্রের প্রভাব আর সন্ত্রাসীদের আগ্রাসনের কারণে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। তারই প্রতিবাদে এই আন্দোলন তরুণদের। সোশ্যাল মিডিয়ায় জেনজি মেক্সিকো নামের গ্রুপ খুলে বিক্ষোভের ডাক দেয় তরুণরা। এক পর্যায়ে এতে যোগ দেন মেক্সিকোর সব শ্রেণী পেশার মানুষ। দাবি ওঠে প্রেসিডেন্ট শেনবাউমের পদত্যাগের। অবশ্যই তরুণরা রাজনীতির ভবিষ্যৎ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। চলতি মাসের শুরুতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মেক্সিকোর উরুপান শহরের মেয়র কার্লোস মানজোকে। মাদক চক্র এবং দুর্নীতি বিরোধী মেয়র হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। সেখান থেকেই দানা বাঁধতে শুরু করে ক্ষোভের। এক পর্যায়ে তা পরিণত হয় গণ আন্দোলনে। প্রতিদিনই নিরাপত্তাহীনতার শিকার হই। পুলিশের কাছে অভিযোগ করলে তারা শুধু তদন্তের ফাইল খোলে, কোনো কিছুর বিচার আর হয় না। আমি এখন আর কোনো রাজনৈতিক দলের পক্ষে নই।
আমি নিরাপত্তার পক্ষে, জনগণকে সচেতন করার পক্ষে। গেল 6 বছরে মেক্সিকোয় মাদক চক্র এবং সন্ত্রাসীদের হাতে প্রায় 60,000 মানুষকে হত্যার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র অভিবাসন সংস্থা আইসিএর অভিযানের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনায়। শনিবার শার্লটের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। শহরটির ব্যাংকিং হাব এলাকায় হয় এই বিক্ষোভ। অভিবাসীদের ওপর চালানো ধরপাকড়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। নিশ্চয়তা চান নিরাপদ জীবনের। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই চলছে অভিযান। এতে শহরটি জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।